বাংলার দিগন্তে ইতিহাস আর কিংবদন্তি যেখানে মিলেমিশে একাকার, ঠিক সেখানেই যুগ যুগ ধরে একাকী দাঁড়িয়ে আছে একটা মিনার, আর তার প্রতিটি ইট যেন এক অমীমাংসিত রহস্যের সাক্ষী। বর্ধমানের সুবিশাল প্রান্তরে ঘন জঙ্গলের ধারে ঠিক যেন এক নিঃসঙ্গ প্রহরী। এই দেউল শতাব্দীর পর শতাব্দী ধরে নিজের রাজকীয় নীরবতায় একটা গভীর প্রশ্নকে পাহারা দিয়ে চলেছে। প্রশ্নটা খুব সহজ, কে বানিয়েছিল এই সৌধ, আর ঠিক কোন সময়? কিন্তু এর উত্তরটা লোককথা আর ইতিহাসের এক জটিল ধাঁধার মধ্যে এমনভাবে লুকিয়ে আছে। চলুন আজ আমরা একসাথে সেই ধাঁধার জট খোলার চেষ্টা করি। তো শুরুটা কোত্থেকে করা যায়? আচ্ছা, প্রথমেই বরং নজর দেওয়া যাক সৌধটার স্থাপত্য শৈলীর দিকে, কারণ যে কোনো কাঠামোর আসল পরিচয় তো তার নির্মাণ কৌশলের মধ্যেই লুকিয়ে থাকে, তাই না? দেখুন, স্থাপত্যের ভাষায় একে বলা হয় একটা রেখ দেউল। এর বিশেষত্ব হল এর শিখরের মতো চেহারাটা, যেটা ক্রমশ ওপরের দিকে শুরু হয়ে গেছে। মজার ব্যাপার হলো এই স্টাইলটা কিন্তু বাংলার স্থাপত্যে খুব একটা দেখা যায় না। এর উৎস আসলে পাশের রাজ্য উড়িষ্যার মন্দির বানানোর কৌশলে। তাই বাংলার বুকে এর উপস্থিতি সত্যি বলতে এক স্থাপত্যের বিস্ময়। দূর থেকে দেখলেই এর বিশালতাই সবার আগে চোখে পড়ে, কিন্তু এর আসল সৌন্দর্যটা বোঝা যায় যখন আপনি একদম কাছে যাবেন। নিচের সাদামাটা দেওয়ালের সাথে ওপরের অংশের কারুকার্যের বৈপরীত্যটা খেয়াল করে দেখুন। চূড়ার কাছের গায়ে খোদাই করা টেরাকোটার নকশাগুলো যেন এক নীরব ভাষায় কথা বলছে। 50 ফুটেরও বেশি উঁচু এই ইটের কাঠামোটা দাঁড়িয়ে আছে প্রায় 20 ফুটের একটা বর্গাকার ভিত্তির ওপর। এর দেওয়ালে যে টেরাকোটার ফলকগুলো আজও টিকে আছে, সেগুলোতে ফুল, লতাপাতা আর নানা মানবীর ছবি দেখা যায়। নটরাজ আর নর্তকীদের ভঙ্গিগুলো দেখলে মনে হয় যেন অতীতের কোনো উৎসবের মুহূর্তকে কেউ পাথরে আটকে রেখেছে। একসময় এর গর্ভগৃহটা খালি ছিল, এখন সেখানে একটা শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে, যা এর ইতিহাসের এক নতুন অধ্যায়। তো স্থাপত্যের কথা তো হলো, এবার আসা যাক সেই গল্পে, সেই কিংবদন্তিতে যা এই দেউলকে ঘিরে সবচেয়ে বেশি প্রচলিত। এটা এক বিদ্রোহী রাজার বীরত্বের গল্প। বলা হয়ে থাকে এখানে ইতিহাস আর লোকশ্রুতি এমনভাবে মিলেমিশে গেছে যে একটাকে আরেকটা থেকে আলাদা করা প্রায় অসম্ভব। আর এই দেউলের ক্ষেত্রে কথাটা অক্ষরে অক্ষরে সত্যি। লোকমুখে যে গল্পটা ফেরে সেটা এরকম: একাদশ শতকে যখন পাল সাম্রাজ্যের সূর্য অস্তাচলে, তখন গোপভূমির এক স্থানীয় শাসক, নাম তার ইছাই ঘোষ, স্বাধীনতার ডাক দেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী কর্ণসেনকে হারিয়ে ওই অঞ্চলের রাজা হন। কিন্তু গল্পের শেষটা হয় করুণ। বহু বছর পর কর্ণসেনের ছেলে লাউসেন ফিরে আসেন বাবার হারের প্রতিশোধ নিতে। অজয় নদের তীরে এক ভয়ঙ্কর যুদ্ধে তিনি ইছাই ঘোষকে পরাজিত ও হত্যা করেন। আর লোকের বিশ্বাস, এই দেউলটি সেই বিদ্রোহী রাজার অমর স্মৃতিতেই তৈরি করা হয়েছিল। কিন্তু লোককথার এই সরল গল্পের নিচেই লুকিয়ে আছে এক গভীর ঐতিহাসিক সংঘাত। কিংবদন্তির সাথে বাস্তব তথ্যের বিরোধটা ঠিক এখানেই শুরু। আর এখানেই রহস্যটা সবচেয়ে জটিল হয়ে ওঠে। লোককথা বলছে দেউলটা তৈরি হয়েছিল একাদশ শতকে, কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI এর প্রত্নতাত্ত্বিক পরীক্ষা বলছে এই দেউলের ইট আর বানানোর কৌশল আসলে অষ্টাদশ শতাব্দীর। মাঝখানে প্রায় 700 বছরের ফারাক। ভাবা যায়, ইতিহাস আর কিংবদন্তির এই সংঘাতই আমাদের আজকের অনুসন্ধানের কেন্দ্রবিন্দু। যেহেতু কোনো শিলালিপি পাওয়া যায়নি, তাই এর আসল নির্মাতাকে তা নিয়ে অনেক মত। একটা মত বলে এটা বানিয়েছিল বর্ধমান রাজপরিবার, সম্ভবত রানী বিষ্ণুকুমারী বা রাজা চিত্রসেন। আবার কিছু গবেষক মনে করেন ষোড়শ বা সপ্তদশ শতকে ইছাই ঘোষের কোনো বংশধর এটা বানান। এমনকি এমন প্রমাণও মিলেছে যে ব্রিটিশ আমলে এটাকে সার্ভে টাওয়ার হিসেবেও ব্যবহার করা হয়েছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা হলো, ইছাই ঘোষ নামের প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় অষ্টাদশ শতকের ধর্মমঙ্গল কাব্যে। আর এই সময়টা ASI এর বলা নির্মাণকালের সাথে হুবহু মিলে যাচ্ছে। তাহলে কি ইছাই ঘোষের কিংবদন্তিটাও এই দেউল বানানোর সময়ই, মানে অষ্টাদশ শতকেই তৈরি হয়েছিল? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। কিন্তু ইছাই ঘোষের গল্পটা শুধু এই দেউলের মধ্যেই আটকে নেই। তার কিংবদন্তি এই অঞ্চলের মানুষের সংস্কৃতি আর বিশ্বাসের অনেক গভীরে ছড়িয়ে আছে। দেউলের সীমানা ছাড়িয়ে কাছের গড় জঙ্গলের গভীরে গেলেই এই কিংবদন্তিটা যেন আরও ডালপালা মেলে। এখানেই লুকিয়ে আছে এই গল্পের আরেকটা অধ্যায়। এই জঙ্গলের মধ্যেই আছে শ্যামারূপা মন্দির। স্থানীয়দের বিশ্বাস এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং ইছাই ঘোষ। আর এখানকার দুর্গাপুজোকে তো অনেকেই বাংলার সবচেয়ে পুরনো দুর্গাপূজা বলেও মনে করেন। এই বিশ্বাসটা এটাই প্রমাণ করে যে ইছাই ঘোষ শুধু একজন বিদ্রোহী যোদ্ধা নন,
তিনি এই অঞ্চলের ধর্ম আর সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। তাহলে সমস্ত তথ্য, তত্ত্ব আর কিংবদন্তি এক জায়গায় করার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? সেই একই অমীমাংসিত প্রশ্নের সামনে। দেউলের আসল পরিচয়টা কি? সত্যি বলতে কোনো চূড়ান্ত প্রমাণের অভাবে এই দেউলের আসল পরিচয় আজও ঘন কুয়াশায় ঢাকা। প্রত্যেকটা থিওরি এক একটা সম্ভাবনার কথা বলে, কিন্তু কোনোটা দিয়েই নিশ্চিত উত্তরে পৌঁছানো যায় না। শেষ পর্যন্ত এটা বোধহয় এমনই এক স্থাপত্য হয়ে থেকে যাবে যেখানে এক রাজার গল্প আর একটা রাজ্যের স্মৃতি মিলেমিশে এক হয়ে গেছে। ইতিহাস আর লোককথার মাঝের সীমারেখাটা এখানে সময়ের সাথে সাথে মুছে গেছে। এই দেউল আমাদের এক চিরন্তন প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। যখন ইতিহাসের পাতা নীরব থাকে, তখন কি লোকমুখে ফেরা কিংবদন্তি সত্যি হয়ে ওঠে? উত্তরটা হয়তো এই দেউলের মতোই শতাব্দীর পর শতাব্দী ধরে এক রহস্য হয়েই থেকে যাবে।